আচ্ছা, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান তো ভাইয়া, কষ্ট করে, যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্টে জানান যে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ভাইয়া, একটু জানান। হ্যাঁ, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি শুনতে পাচ্ছেন ঠিকমতো? একটু কমেন্টে জানাবেন তো ভাইয়া। অল ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা দেখেন, আজকে যে আমরা টপিকটা পড়বো সেই টপিকের নাম হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। ঠিক আছে, তো এটাও হচ্ছে আর্থিক বিবরণীর একটি পার্ট। ঠিক আছে, এটিও হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর একটি পার্ট। ওকে, আর্থিক বিবরণীর গতদিন আমরা যেটা পড়েছি সেখান থেকে আপনাদের থিওরি প্রশ্ন আসবে। ওকে, গতদিন যা পড়েছি সেখান থেকে আমাদের থিওরি প্রশ্ন আসে, আর আজকে আমরা যে পার্টটা দেখব সেই পার্ট থেকে আমাদের ম্যাথ আসবে। কি আসবে ভাইয়া? ম্যাথ আসবে। অর্থাৎ আজকের পার্টটা ভাইয়া ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এবং বলতে পারেন অ্যাকাউন্টিংয়ে যদি আপনি টপ 5 ইম্পর্টেন্ট জিনিস বলেন তার মধ্যে এটা একটা। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে যদি টপ 5 ইম্পর্টেন্ট জিনিস বলেন তার মধ্যে এটা একটা। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি আমি একটু 10 মিনিট লেটে ক্লাসে আসছি। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, যাই হোক একটু প্রস্তুতি নিতে লেট হয়ে গেছে, সেজন্য আর প্রথমেই আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে ক্লাস শুরু করতে। ওকে, লেট হয়ে গেছে, সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। ওকে, সবাইকে আসছে ক্লাসে? একটু সব বন্ধুদেরকে একটু মেনশন করে দেন তো কতজন আসছে। 160 জনের মতো আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, অনেকগুলো কনসেপ্ট আসবে ভাইয়া আজকের ক্লাসে, আমাদের অনেকগুলো কনসেপ্ট আসবে, সেজন্য আপনাকে মনোযোগী হতে হবে। ওকে, মনোযোগী হতে হবে আজকের ক্লাসে, এবং সুন্দর করে খাতায় নোট নিতে হবে। খাতায় নোট নিতে হবে কেন? কারণ এখানে অনেকগুলো সূত্রের ব্যবহার হবে, অনেক ক্যালকুলেশন হবে। এই জিনিসগুলো যদি আপনি নোট না নেন, কোনো বইতে সুন্দর মতো দেয়া নাই, বই দেখলে হবে না, দেখবেন যে তালগোল পাকাই ফেলবেন। আপনার কাছে যদি কোনো বইও থাকে সে ব্যাখ্যা পড়ে আপনি বুঝবেন না। ক্লাসটা করতে হবে ভাইয়া, এবং সুন্দর করে ক্লাসটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি 180 জনের মতো চলে এসেছে। আমরা সুন্দর করে ক্লাসটা করি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন সবাই আমরা ক্লাস শুরু করলাম। ওকে, আমরা ক্লাস শুরু করলাম। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। একটু ওয়েট করেন, আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই খাতা কলম নিয়ে নিই ভাইয়া। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আজকে। ওকে, আচ্ছা, তো এবার দেখি। তো আজকে হচ্ছে আমরা শিখবো, প্রথমে যেটা আমরা শিখতে যাচ্ছি ভাইয়া, সুন্দর করে খাতায় নোট করেন। প্রথমে আমরা যেটা শিখবো তার নাম হচ্ছে কৃত পণ্যের ব্যয় নির্ণয়। কি শিখবো ভাইয়া? কৃত পণ্যের ব্যয় নির্ণয়। কি পণ্যের ব্যয়? কৃত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখবো। ক্লিয়ার ভাইয়া? কি শিখবো? কৃত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখবো। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, কৃত পণ্যের ব্যয় কি জিনিস? ঠিক আছে, ধরেন আপনি আপনার বাসা থেকে বাজারে গেলেন কি কেনার উদ্দেশ্যে? একটি বই কেনার উদ্দেশ্যে। খুব ভালো করে বুঝেন, আপনি বাসা থেকে বাজারে গেলেন একটা বই কেনার উদ্দেশ্যে। তো বাসা থেকে বাজারে যেতে আপনার খরচ হয়েছে কত টাকা? গাড়ি ভাড়া লেগেছে আপনার কত টাকা ভাইয়া? আপনার গাড়ি ভাড়া লেগেছে হচ্ছে 10 টাকা। কত টাকা?
10 টাকা। কি কেনার উদ্দেশ্যে গেছেন? বই কেনার উদ্দেশ্যে। এবার আপনি লাইব্রেরিতে গেলেন, লাইব্রেরিতে যেয়ে আপনি একটি বই ক্রয় করলেন। বইটার দাম কত টাকা? বইটার দাম হচ্ছে 500 টাকা। ওকে, আচ্ছা। এবার বই কেনার পরে আবার বাসায় আসবেন, সেজন্যে আবার গাড়ি ভাড়া লাগবে কত টাকা ভাইয়া? আবার গাড়ি ভাড়া লাগবে হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এখন আপনাকে যদি বলা হয় যে বইয়ের মোট ক্রয় করতে কত টাকা লেগেছে, এই বইটা ক্রয় করতে মোট কত টাকা লেগেছে, আপনি কি বলবেন? বইটি ক্রয় করতে মোট 500 টাকা লেগেছে বলবেন, না বইটা ক্রয় করতে মোট 520 টাকা লেগেছে বলবেন? আমাকে একটু কমেন্ট করে কষ্ট করে বলেন তো ভাইয়া, আমাকে একটু কষ্ট করে বলেন তো কত টাকা লেগেছে? 520 টাকা লেগেছে। ভেরি গুড, দ্যাট ইজ, এটাই হচ্ছে আমাদের কৃত পণ্যের ব্যয়। কি ভাইয়া? এটি হচ্ছে আমাদের কৃত পণ্যের ব্যয়। তাহলে আমরা যদি অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা যদি বলি, তাহলে একটি পণ্যের ক্রয় মূল্য এবং ওই পণ্য কিনতে যে ক্রয় সংক্রান্ত খরচগুলো হয়েছে তার যোগফলকে আমরা বলবো কৃত পণ্যের ব্যয়। একটি পণ্যের ক্রয় মূল্য প্লাস ওই পণ্য কিনতে যে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো হয়েছে তার মূল্যকে যোগ করলে আমরা কি পাবো? কৃত পণ্যের ব্যয় পাবো। তাহলে ভাইয়া কৃত পণ্যের ব্যয়ের সূত্রটা কি সেটা আমরা সুন্দর করে লিখে ফেলি। ঠিক আছে, কৃত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে নিট ক্রয়। কি ক্রয় ভাইয়া? নিট ক্রয়। ওকে, নিট ক্রয়ের সাথে আমরা প্লাস হবে কি ভাইয়া? প্লাস হবে ক্রয় সংক্রান্ত খরচ। কি প্লাস হবে ভাইয়া? ক্রয় সংক্রান্ত খরচ। এখন ভাইয়া ক্রয় সংক্রান্ত খরচ কোনগুলো? ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে ক্রয় পরিবহন। কি পরিবহন ভাইয়া? ক্রয় পরিবহন, অথবা এটাকে আমরা বলতে পারি আন্তঃপরিবহন, অথবা বাইরে থেকে যখন আমি পণ্য কিনবো তখন তাকে আমরা বলতে পারি জাহাজ ভাড়া, জাহাজে করে নিয়ে আসবো। তারপরে আমরা বলতে পারি বাইরে থেকে পণ্য কিনে নিয়ে আসলে আমাকে আমদানি শুল্ক দিতে হবে, তো সেই আমদানি শুল্ক, তারপরে আমাদের ডক চার্জ দিতে হতে পারে, তাহলে সেই ডক চার্জ। তাহলে ডক চার্জ কি জিনিস? ডক চার্জ হচ্ছে বাইরে থেকে পণ্য কিনে নিয়ে এসে সমুদ্র বন্দরে যে আমরা রাখবো, তো সমুদ্র বন্দরকে কি বলে? ডকইয়ার্ড। হ্যাঁ, যে জায়গাতে আমরা পণ্য রাখি, তো ওখানে যে পণ্য রাখবো তার জন্য কিন্তু এই পণ্যের ভাড়া দিতে হয়। ঠিক আছে, তো এই ভাড়াটাকে আমরা ডক চার্জ বলি। ঠিক আছে, তাহলে দেখেন, এই যে দেখেন আমরা কি করব? নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচগুলোকে কি করে দিব ভাইয়া? যোগ করে দিব। যোগ করে দিলে আমরা যে টাকাটা পাবো সেই টাকার নামই হচ্ছে কৃত পণ্যের ব্যয়। সেই টাকার নামই কি হবে ভাইয়া? সেই টাকার নামই হবে কৃত পণ্যের ব্যয়। তাহলে ভাইয়া প্রশ্নে যদি আপনাকে কৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে, তাহলে কি আমরা কৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো? এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে নিট ক্রয় কিভাবে পাবো? এটা নিশ্চয়ই জানার কথা। নিট ক্রয় কিভাবে পাবেন? নিট ক্রয় কিভাবে পাবেন বলেন তো? নগদ ক্রয় প্লাস ধারে ক্রয় সমান হচ্ছে মোট ক্রয়। ঠিক আছে, নগদ প্লাস ধারে ক্রয়, এটা যদি করবেন আপনি তাহলে কি পাবেন? আপনি পাবেন মোট ক্রয়। এই মোট ক্রয় থেকে যদি আমরা মাইনাস ক্রয় ফেরত করি, কি করি ভাইয়া? ক্রয় ফেরত করি, মাইনাস যদি আমরা ক্রয় বাট্টা করি, করার পরে যে টাকাটা থাকে তার নামই হচ্ছে ভাইয়া নিট ক্রয়। এটা আমরা মনে হয় সবাই জানি, যারা জানি না তারা এটাও লিখে নিতে পারি। ক্লিয়ার ভাইয়া? তাহলে কৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে প্রথম স্টেপে আমরা কি শিখলাম? কৃত পণ্যের ব্যয়। ভাইয়া এই সব জিনিসগুলো নোট করেন, এখানে আপনি তালগোল পাকাই ফেলবেন। তালগোল পাকানোর দুটো কারণ, এখানে প্রচুর ক্যালকুলেশন এবং প্রচুর জিনিসপত্র আপনাকে মাথায় রেখে অঙ্ক করতে হবে, তো সেজন্য সুন্দর করে নোট করেন। আমরা আস্তে সুস্তে শিখবো এবং ক্লাসটা করার পরে যদি মন দিয়ে ক্লাস করেন আপনি সব কিছু পারবেন। ওকে, তাহলে আমার মনে হয় কৃত পণ্যের ব্যয় আমরা সুন্দর করে নির্ণয় করতে পেরেছি। রাইট, সুন্দর করে নোট করেন, সুন্দর করে করে বুঝেন। আমি আস্তে সুস্তেই পড়াচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে আমাদের ননসেন্সের মতো প্রশ্ন করবেন না। হ্যাঁ, আমি কৃত পণ্যের ব্যয় পড়াইলাম, আগে প্রশ্ন করছেন বিকৃত পণ্যের ব্যয় কি জিনিস। ভাই এই ননসেন্সগিরি দেখাবেন না ক্লাসে। ওকে, আমি তো আসবো, ক্লাসের নিয়ম জানেন না? আমার ক্লাসের নিয়ম তো জানার কথা ভাই। একটা যখন টপিক পড়াই তারপরে কি আর কোনো প্রশ্ন থাকে? তো ননসেন্সের মতো প্রশ্ন করবেন না আগে। ওকে, আগে সুন্দর করে দেখেন, আপনার প্রশ্ন পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, বিনামূল্যে আরও যা আছে সব বিয়োগ করবেন যদি থাকে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা আমার মনে হয় সকলের ক্লিয়ার হয়েছে। এবার আসেন, এখন দেখেন
কৃত পণ্যের ব্যয় মানে আপনি এবছর কতটুকু পণ্য কিনেছেন তার ব্যয়। এখন ধরেন বছরের শুরুতে আপনার হাতে যেটা থাকে তার নাম কি বলেন তো? বছরের শুরুতে আপনার হাতে যেটা থাকে তার নাম হচ্ছে প্রারম্ভিক মজুদ। তার নাম কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ। এখন ধরেন বছরের শুরুতে আপনার হাতে 100 টাকার পণ্য ছিল। কত টাকার? 100 টাকার পণ্য ছিল। আর নতুন করে এই বছরে আপনি পণ্য কিনলেন কত? কৃত পণ্যের ব্যয় হচ্ছে আপনি নতুন করে এবছর আপনি পণ্য কিনেছেন কত টাকা? 500 টাকার। তাহলে এখন যদি আপনাকে বলা হয় আপনার কাছে কত টাকার পণ্য আছে বা আপনার দোকানে কত টাকার পণ্য আছে, আপনি কি বলবেন বলেন তো? আপনার দোকানে 600 টাকার পণ্য আছে। কি আছে ভাইয়া? 600 টাকার পণ্য আছে। বছরের শুরুতে আমার দোকানে 100 টাকার পণ্য ছিল, আর এই বছর আমি নতুন করে কিনেছি কত টাকার পণ্য? 500 টাকার পণ্য। তো এই বছরে আমি যেটা কিনেছি তার নাম কি বলেছি ভাইয়া? কৃত পণ্যের ব্যয় বলেছি, তাই না ভাইয়া? কৃত পণ্যের ব্যয় বলেছি। এখন দেখেন এই যে প্রারম্ভিকের মজুদের সাথে কৃত পণ্যের ব্যয়কে যখন আমি যোগ করলাম টোটাল হলো কত? 600 টাকার পণ্য। তার মানে আপনার দোকানে এখন কত টাকার পণ্য আছে? 600 টাকার পণ্য আছে, তাই না ভাইয়া? এখন আপনার দোকানে 600 টাকার পণ্য আছে মানে কি? আপনি 600 টাকার পণ্য বিক্রি করতে পারবেন। আপনি 600 টাকার পণ্য বিক্রি করতে পারবেন। দ্যাট মিনস এই 600 টাকাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি বলবো ভাইয়া? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি বলবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে এই 600 টাকার পণ্য বিক্রয়ের যোগ্য। আপনার দোকানে যত টাকার পণ্য থাকবে অত টাকার পণ্যই তো বিক্রয়ের যোগ্য, তাই না? আপনার দোকানে যদি পণ্য না থাকে তাহলে কি সেটা বিক্রয়ের যোগ্য হবে? সেটা তো বিক্রয়ের যোগ্য হবে না। দ্যাট মিনস আপনার দোকানে যত টাকার পণ্য আছে সেটি হচ্ছে বিক্রয়ের যোগ্য। দ্যাট মিনস এটাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ক্লিয়ার ভাইয়া? বিবাহযোগ্য মানে কি? যার বিয়ে করার অবস্থা হয়ে গেছে, বিবাহযোগ্য। তো বিক্রয়যোগ্য মানে কি? এটা চাইলে আমি বিক্রি করতে পারবো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইরকম। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আচ্ছা, তাহলে যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কেউ নির্ণয় করতে বলে আমরা কি করব? প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয়কে যোগ করে দিব। ভাইয়া কৃত পণ্যের ব্যয় কেমনে পাবো? নিশ্চয়ই আমি দেখাইছি আগের সূত্রে। এবার দেখেন আপনার দোকানে 600 টাকার পণ্য আছে এবার, তার মানে আমি এটা বিক্রি করতে পারবো। এখন বছর শেষে যে টাকার পণ্য থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সমাপনী মজুদ। তাকে আমরা কি বলি ভাইয়া? সমাপনী মজুদ। এখন বছর শেষে আপনি দেখছেন যে আপনার প্রতিষ্ঠানে 200 টাকার পণ্য আছে। ভালো করে বুঝেন, আপনার দোকানে কিনেছিলেন 500 টাকা আর 1 তারিখে ছিল 100 টাকা, টোটাল 600 টাকার পণ্য ছিল। এখন বছর শেষে আপনি যে দেখছেন বছর শেষে যেটা থাকে তার নাম হচ্ছে সমাপনী মজুদ। বছর শেষে যে দেখছেন আপনার হাতে 200 টাকার পণ্য আছে। ভাইয়া 600 টাকার পণ্য আমার ছিল বিক্রয়ের যোগ্য, আর বছর শেষে আমি 31 তারিখে যে দেখছি আমার হাতে 200 টাকার পণ্য আছে। ভাইয়া তাহলে 400 টাকার পণ্য কই গেল? তাহলে 400 টাকার পণ্য ভাইয়া কি হয়েছে? বিক্রয় হয়ে গেছে। কি হয়েছে? বিক্রয় হয়ে গেছে। সেজন্য একে আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়। কি বলবো ভাইয়া? একে আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি কনসেপ্টটা বুঝতে পেরেছেন? আমাকে বলেন তো 400 টাকার পণ্য কি হয়েছে? 400 টাকার পণ্য আমার বিক্রি হয়েছে। দ্যাট মিনস যত টাকার পণ্য আমার বিক্রি হয়েছে অত টাকার ওই টাকাকে আমি কি বলবো? বিক্রিত পণ্যের ব্যয় বলবো। অর্থাৎ যে পণ্যটা বিক্রি হয়েছে তার জন্য যে ব্যয় সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আর বিক্রয় মূল্য কি এক জিনিস? না ভাইয়া। বিক্রি করে যত টাকা আপনি পাবেন সেটি হচ্ছে বিক্রয় মূল্য, আর যে পণ্যটা আপনি বিক্রি করলেন তার জন্য আপনি যত টাকা ব্যয় করেছেন সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আমরা এটা কি সবাই বুঝতে পেরেছি? এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? এতদূর কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখেন প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় সমান হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা সমাপনী মজুদকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো আমি সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া?
এবার বলেন, কে যেন একটা প্রশ্ন করলেন যে ভাইয়া কৃত পণ্যের ব্যয় আর বিকৃত পণ্যের ব্যয় কি জিনিস? এবার কি বুঝতে পেরেছেন? কৃত পণ্যের ব্যয় কি? কৃত যে পণ্য কিনেছেন তার জন্য ব্যয়টা হচ্ছে কৃত পণ্যের ব্যয়। আর বিকৃত পণ্যের ব্যয় কি? যে পণ্যটা আপনি বিক্রি করে দিলেন, ওই বিক্রি করতে যে টাকা খরচ হয়েছে সেটাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এই যে দুইটা কনসেপ্ট। তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? ইয়েস অর নো ভাইয়া? ইয়েস অর নো একটু বলি তো। আচ্ছা, সবাই একটু সুন্দর করে লিখে নি, আমি কিন্তু সময় দিচ্ছি, ধীরে সুস্থে ভালো মতো বোঝার ট্রাই করবেন। ওকে, আচ্ছা এবার আসি ভাইয়া, দেখি এবার আমরা যেটা শিখবো, আমরা হচ্ছে একটা কি সূত্র শিখবো, ঠিক আছে? একটা আমরা কি সূত্র, অর্থাৎ ম্যাজিক্যাল একটা, আমরা এখন একটা ম্যাজিক্যাল, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক্যাল ইকুয়েশন শিখবো, ঠিক আছে? আচ্ছা, বা আমরা বলতে পারি ম্যাজিক্যাল একটা ফর্মুলা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ম্যাজিক্যাল ফর্মুলাটা আমরা এবার শিখি, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে। দেখেন, এই অঙ্ক করতে যে একটা কি পয়েন্ট আছে, একটা কি পয়েন্ট ভাইয়া, কি পয়েন্ট অর্থাৎ মূল একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই মূল পয়েন্টটার নাম কি জানেন? এই মূল পয়েন্টটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? এই কি পয়েন্টের নামটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি ভাইয়া? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি ব্যয় ভাইয়া? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে এই অঙ্কের একটা মূল পয়েন্ট। মূল পয়েন্ট মানে কি? যেটা মাঝামাঝি অবস্থান করে, সেটা হচ্ছে তার মূল পয়েন্ট, কেন্দ্র, ঠিক আছে? সেন্ট্রাল পয়েন্ট। ওকে, এবার দেখি সেই কি পয়েন্টটা কেমন ভাই, আমরা একটু দেখি সেই কি পয়েন্টটা দেখি। এটা দিয়ে আমরা বেশিরভাগ প্রশ্ন সমাধান করব। দেখেন, এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের দুইটা সূত্র আছে। কয়টা সূত্র ভাইয়া? দুইটা সূত্র। খুব ভালো করে মনে রাখেন। সূত্র নম্বর 1 যেটা আমরা দেখে এসেছি, কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ। এই প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করব কি? প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করব কৃত পণ্যের ব্যয়কে। কাকে যোগ করব? কৃত পণ্যের ব্যয়কে। প্রারম্ভিক মজুদের সাথে যদি আমরা কৃত পণ্যের ব্যয় যোগ করি তাহলে আমরা কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। এটা হচ্ছে সূত্র নম্বর 1। এটা কি ভাইয়া? এটা হচ্ছে সূত্র নম্বর 1, ঠিক আছে? আসমা বেগম, ক্লাসে আসলে কি মাথা খারাপ হয়ে যায়? আসমা বেগম, ক্লাসে এসে এগুলো করবেন, হ্যাঁ, ক্লাসে এসে এগুলো করেন, দিয়ে ভুলভাল নোট করবেন, করে মেসেঞ্জারে মাথা খারাপ করবেন, ঠিক আছে? এগুলো করা যাবে না, হ্যাঁ? এখানে ইয়ার্কি ফাজলামো চলছে না, এগুলো তো জানা উচিত ভাইয়া। এখানে এসে ইয়ার্কি ফাজলামো করবেন না। ওকে, এসে একটা ইমোজি দিলেন হঠাৎ, দেন অযথা কমেন্ট করছেন, দিয়ে ভুলভাল নোট করবেন, দিয়ে মেসেঞ্জারে মাথা খারাপ করবেন যে ভাইয়া বুঝছি না, কি হইলো, এটা হইলো কেন, ওই হইলো কেন। জীবন দিয়ে ইফোর্ট দিয়ে পড়াই, এটাকে রিসিভ করেন না, না করে বুঝছি না কেন, অ্যাকাউন্টিং কঠিন, ভালো লাগে না ভাইয়া, বুঝছি না ভাইয়া, হচ্ছে না, এগুলো চলবে না ভাইয়া, ঠিক আছে? পড়াশোনা কঠিন, এত ইজি না। ক্লিয়ার? আচ্ছা, দেখেন, প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়। আর আরেকটা সূত্র আমরা ইউজ করব, সেই সূত্রটা কি জানেন ভাইয়া? বলেন তো, প্রারম্ভিক মজুদের বিপরীত কি? প্রারম্ভিক মজুদের বিপরীত হচ্ছে সমাপনী মজুদ। কি ভাইয়া? প্রারম্ভিক মজুদের বিপরীত হচ্ছে সমাপনী মজুদ। এই সমাপনী মজুদ প্লাস, ভাইয়া এখানে কি লিখেছি? কৃত পণ্যের ব্যয়। ভাইয়া বলেন তো, কৃত পণ্যের ব্যয়ের বিপরীত কি? কৃত পণ্যের ব্যয়ের বিপরীত হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখেন তো, এটা হচ্ছে সূত্র নম্বর 2। তাহলে আমরা এখানে একটা কি পয়েন্টকে আইডেন্টিফাই করলাম, সেই কি পয়েন্টের নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা দুইটা সূত্র দিয়ে ইউজ করতে পারবো। সূত্র নম্বর 1 হচ্ছে এটা, আর সূত্র নম্বর 2 হচ্ছে এটা। ভাইয়া আমি কিভাবে মনে রাখবো? এই সূত্রটা তো ইজি, আমরা প্রথমেই দেখে এসেছি। প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করব, তাহলে আমি বিক্রয়যোগ্য পেয়ে যাব। আরো একটি সূত্র আছে, এটা হচ্ছে বিপরীত দিক থেকে করা যায়। সেটা কি? প্রারম্ভিক মজুদের উল্টা সমাপনী মজুদ, এর সাথে যখন আমি বিক্রিত পণ্যের ব্যয় যোগ করব তখন আমি কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। ভাইয়া এটা কি মাথায় ঢুকেছে সবার? বলেন তো দেখি, এটা কি মাথায় ঢুকেছে সবার? বলেন।
যে জিনিস লিখছি ওই জিনিস কমেন্ট করার দরকার নাই। যে জিনিস আমি এখানে লিখছি সে জিনিস কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে? যে জিনিস এখানে লিখছি সেগুলো কমেন্ট করার দরকার নাই। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, ওকে? এই সূত্রটা আপনারা সবাই মাথার মধ্যে ঢোকায় নিন, ঠিক আছে? বা খাতায় নোট করে নেন। আমি যখন অঙ্ক করব সেই অঙ্কের 80% অঙ্ক সমাধান হবে এই দুইটা সূত্র দিয়ে। কি বললাম ভাইয়া? 80% ম্যাথ সমাধান হবে এই সূত্রগুলো দিয়ে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার? আমাদের 80% কত পার্সেন্ট? 80% আমরা প্রশ্ন সমাধান করব এই দুইটা সূত্র দিয়ে, ওকে? ওকে, তাহলে দেখি আমরা। তাহলে আমার মনে হয় এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট? আমরা এ পর্যন্ত সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এবার আমরা যাই। দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় কি ব্যয় ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের দুইটা সূত্র আছে। কয়টা সূত্র বলেছি? দুইটা সূত্র। যখন মুনাফা দেয়া থাকবে, কি দেয়া থাকবে? মুনাফা দেয়া থাকবে। কি দেয়া থাকবে ভাইয়া? মুনাফা যখন দেয়া থাকবে তখন আমরা কি সূত্র ইউজ করব? যখন অঙ্কে মুনাফা দেয়া থাকবে তখন আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে বিক্রয় মাইনাস মুনাফা। কি ইউজ করব ভাইয়া? বিক্রয় মাইনাস মুনাফা, তাই না ভাইয়া? তাহলে বিক্রয় মাইনাস মুনাফা যদি আমরা করি তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া? কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের যখন প্রশ্নে মুনাফা দেয়া থাকবে তখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে কি করব? মাইনাস করব। আর যখন মুনাফা দেয়া থাকবে না, কি বললাম ভাইয়া? যখন মুনাফা দেয়া থাকে না, যখন মুনাফা দেয়া থাকবে না তখন কোন সূত্র হবে? যখন মুনাফা দেয়া থাকবে না তখন সূত্রটা হবে ওই যে লিখে দিয়েছিলাম প্রথমে, প্রারম্ভিক মজুদ। এটা একটু আলাদা করে লিখে রাখেন তাহলে আপনার জন্য ইজি হবে। প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস কি ভাইয়া? সমাপনী মজুদ। মাইনাস কি ভাইয়া? সমাপনী মজুদ, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এটা কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় হবে। ক্লিয়ার ভাইয়া? তাহলে যখন প্রশ্নে মুনাফা দেয়া থাকবে আমরা এই সূত্র ইউজ করব, আর যখন দেখব প্রশ্নে মুনাফা দেয়া থাকবে না তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ক্লিয়ার সবাই ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আসি। আচ্ছা, এস জেড রোজ একটা প্রশ্ন করেছেন না, এটা হচ্ছে আমরা সমাধান দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, সুজন দেবনাথ বলছে সেকেন্ড টাইমারদের বই দিবেন না স্যার? হ্যাঁ, বই তো বিক্রি হচ্ছে। সেকেন্ড টাইমার যারা আছেন গ্রুপে, দেখেন সেকেন্ড টাইম গ্রুপে বই বিক্রির নোটিশ অনেক আগে দেওয়া হয়েছে। যেটা প্রয়োজন কিনে নেবেন বই। দেখেন, না কিনলেও সমস্যা নাই। দেখেন, প্রশ্ন দেয়া আছে একটা, ঢাবি 17-18তে আসছে, ঠিক আছে? এখন এস জে রোজ যে প্রশ্নটা করেছেন কেন পারেন না তার আমি উদাহরণ দিই, ঠিক আছে? প্রশ্ন সমাধানের টেকনিক জানতে হবে ভাইয়া। আপনি যদি প্রশ্ন সমাধানের টেকনিক না জানেন আপনি জীবনে পারবেন না। আপনি যখন একটা প্রশ্ন পান তখন কোনো কিছু না চিন্তা করেই সে প্রশ্নটা মানে সমাধান করার চেষ্টা করেন হোদাই, কোনো কিছু চিন্তা না করে। কিন্তু প্রশ্ন সমাধানেরও একটা টেকনিক আছে। প্রশ্ন সমাধানের টেকনিকগুলো যদি মাথায় না ঢোকাইতে পারেন হবে না। যেমন আমি এটা দিয়ে দিয়েছি, কিছু ছেলে মেয়ে বোকার মতো মানে কিছু জিনিস পড়ে পাইলেই তুলে নিয়ে গ্রহণ করতে হবে এইভাবে উত্তর করা শুরু করবে, ঠিক আছে? তো এটা কোনো ওয়ে না। প্রশ্ন সমাধানের ওয়েটা শিখতে হবে। আমরা যখন শেখাই কিছু ছেলে মেয়েকে একটা প্রশ্ন বের করে দিলেই এরা আগেই সে প্রশ্নের উত্তর করতে যায়, দেখায় যে আমি পেরেছি ভাইয়া, কিন্তু না, এটা কোনো ওয়ে না।
আমি যখন একটা প্রশ্ন বের করব, হয়তো আপনি মুখস্থ করেছেন, এটা বোর্ড প্রশ্ন, বোর্ড কোশ্চেন, আপনি মুখস্থ করা জ্ঞান দিয়ে হয়ে যাচ্ছে, বা আপনার খাতায় সূত্র লেখা আছে, সেই সূত্র দেখে মান বসাচ্ছেন, হয়ে যাচ্ছে, কিন্তু এটা ওয়ে না। ঠিক আছে, অলরেডি কিছুজন প্রশ্ন করছেন, তারা হচ্ছে ননসেন্স এক নাম্বার। ওকে, তো ননসেন্স গিরি যদি হয় তাহলে আপনি শিখতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। একটা প্রশ্ন যখন পারবেন, টিচার কিন্তু আপনাকে শেখায় কোন সেন্স থেকে চিন্তা করে প্রশ্নের উত্তর করতে হয়। তো এই জিনিসটা নেওয়ার ট্রাই করেন ভাই। আপনার সামনে যখন আমি 4টা সূত্র লিখে দিই, দিয়ে ওই সূত্রের যখন একটা ম্যাথ দেখাই, খাতার দিকে তাকাইলেই ওটা আপনি পারবেন, কিন্তু এটা ওয়ে না। একটা টিচার আপনাকে সূত্রও শেখাবে, সেই সাথে সাথে শেখাবে কি, সেই সাথে সাথে শেখাবে প্রশ্ন সলভ করার ওয়ে কি, কোন চিন্তা থেকে প্রশ্নটা সলভ করতে হয়, এই চিন্তা করাটা শিখতে হবে। কিন্তু কিছু ছেলে মেয়েকে একটা প্রশ্ন খুলে দিলেই তারা ননসেন্সের মতো উত্তর করে। এই ননসেন্সের মতো উত্তর যখন আপনি করবেন, তখন টিচার যে প্রশ্ন সলভিং এর ওয়ে শেখায়, এই ওয়েটা আপনার মাথার মধ্যে ঢুকবে না। ঠিক আছে, তো পারার চেয়ে ভাইয়া কি করতে হয় জানেন, একটা প্রশ্ন পারার চেয়ে সুন্দর করে শিখতে হয় যে প্রশ্নটা কোন চিন্তা থেকে সলভ করব, কোন চিন্তা থেকে সলভ করব। এটা যখন আপনি শিখবেন, দেখবেন যে কোনো কিছু আপনার এলোমেলো হবে না। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো যাই হোক, কারো কমেন্টের রিপ্লাই কেউ দিবেন না, এটাও একটা ভদ্রতা। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এখন প্রশ্ন আমি কোন ওয়ে বা কোন সেন্স থেকে আমি চিন্তা করে সমাধান করব সেটা আমি বলি, এই জিনিসটা ক্যাপচার করার ট্রাই করেন। ওকে, দেখেন এখানে সুন্দর করে জিনিস বলা আছে। অঙ্ক যখন করবেন, ম্যাথ যখন করবেন, খুব ভালো করে শিখেন। আপনারা কেন পারেন না, সময় কেন আপনাদের বেশি লাগে? যখন দেখবেন একটা ম্যাথের প্রশ্ন দিয়েছে, তখন আপনি দেখবেন ভাইয়া প্রশ্নের উত্তরে কি চাচ্ছে, প্রশ্নের উত্তরে চাচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। কি চাচ্ছে ভাইয়া? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। আগে প্রশ্নে কি চাচ্ছে সেটা পড়বেন, প্রথম থেকে আপনার পড়ার দরকার নাই, প্রথম থেকে পড়লে আপনার সময় নষ্ট হবে। ওকে, তাহলে আপনি শেষের লাইনে পড়বেন, কি পড়বেন? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। এখন ভাইয়া চিন্তা করেন, হ্যাঁ, বাসায় যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসগুলো এই করে চিন্তা করবেন, ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত এটা জানতে চাচ্ছে। এখন ভাইয়া আমাকে কয়টা সূত্র শিখাইছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের? ভাইয়া 2টা সূত্র শিখাইছে। ঠিক আছে, এই 2টার বাইরে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অন্য কোনো সূত্র দিয়ে বের হবে না। ক্লিয়ার? এখন ভাইয়া 2টা সূত্র কি কি শিখাইছে? সূত্র নম্বর 1 আমাকে শিখাইছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য, তাই না ভাইয়া? এটি একটি সূত্র শিখাইছে ভাইয়া। আর নাম্বার 2 সূত্রটা শিখাইছে ভাইয়া সমাপনী মজুদ প্লাস হচ্ছে বিব্যয়। বিব্যয় মানে কি? বিক্রিত পণ্যের ব্যয় সমান কি ভাইয়া? সমান হচ্ছে বিক্রয়যোগ্য। এই 2টা সূত্রই তো শিখাইছি ভাইয়া, তাই না? এই 2টা সূত্র আমি আপনাকে শিখাইছি। হইল? এবার ভাইয়া আপনি একটু চিন্তা করেন, সুন্দর করে চিন্তা করেন, দেখেন তো এই 2টা সূত্র দিয়ে আমার মান বের হবে। এখন প্রশ্নে আমার প্রারম্ভিক মজুদ দেয়া আছে, প্রশ্নে আমার সমাপনী মজুদ দেয়া আছে, প্রশ্নে আমার বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে। তাহলে এখন চিন্তা করেন তো, সূত্র নম্বর 1 কে কি আমি ব্যবহার করতে পারবো? সূত্র নম্বর 1 আমার ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ এই প্রশ্নে কৃত পণ্যের ব্যয় দেয়া নাই, তার মানে এই সূত্র বাদ, এই সূত্র আউট অটোমেটিক্যালি। 2 নম্বর সূত্রে তাকাই তো ভাইয়া, 2 নম্বর সূত্রে সমাপনী মজুদ দেয়া আছে কত টাকা? ৬২,০০০ টাকা। এই যে ৬২,০০০ প্লাস ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে, আছে কত টাকা? ১,৪০,০০০ টাকা। তাহলে ভাইয়া এই যে মান হয়ে গেল, এটা যোগ করেন কত? 2,02,000 টাকা। দ্যাট মিন্স এই 2,02,000 টাকাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা হচ্ছে শেখার সিস্টেম। আপনি যখন শিখবেন, শেখার সিস্টেম হচ্ছে এটা। ভাইয়া 1 নম্বর সূত্র ইউজ হলো না। 1 নম্বর সূত্র যে কেন ইউজ হলো না, এই বোধ শক্তিটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। প্রথম কথা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কোন 2টা সূত্র দিয়ে বের হয়, সেই জিনিসটা আপনার মাথায় কল্পনা করতে হবে আপনি যখন প্র্যাকটিস করবেন। কেন কল্পনা করব ভাইয়া? কারণ এই কারণেই কল্পনা করবেন, কারণ আপনাকে তো জানতে হবে যে কোন 2টা সূত্র দিয়ে বিক্রয়যোগ্য বের হয়। এরপরের স্টেপ, আপনি যখন শিখছেন সময় দিয়ে দিয়ে শিখতে হবে। এরপরের স্টেপ ভাইয়া 2টা সূত্রই লিখবেন, প্রথমবার যখন করছেন আপনি লিখবেন। লেখার পরে আপনি চিন্তা করবেন 1 নম্বর সূত্র ভাইয়া কেন হলো না? কারণ এখানে কৃত পণ্যের ব্যয় দেয়া নাই এই প্রশ্নে, সেই কারণে হলো না। তার মানে 2 নম্বর সূত্র কেন হলো? সমাপনী মজুদের মানও দেয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের মানও দেয়া আছে, সেই কারণে 2 নম্বর প্রশ্ন নিয়ে কাজ হবে।
এইভাবে যখন আপনি 3-4টা প্রশ্ন প্র্যাকটিস করবেন, অটোমেটিক্যালি কোন প্রশ্ন সলভ করতে কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হয় আপনার মাথায় সেট হয়ে যাবে ভাইয়া। বোঝা গেছে? আপনার মাথায় সেট হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? এইভাবে পড়াশোনা করতে হয়। আর আপনারা কি করেন জানেন? আপনাদের সামনে ধরেন কেউ খাবার দিয়ে দিল, একটা প্রশ্ন আসলো, কোনো কিছু চিন্তা না করলে এই খাবার খেলে ডায়রিয়া হবে না অসুখ হবে না কি হবে চিন্তা না করে নাক দিয়েও খান, মুখ দিয়েও খান, চোখ দিয়েও খান। বুঝতে পেরেছেন? তো এটা করা যাবে না। আমাদের ধৈর্যের খুব অভাব ভাইয়া, বুঝতে পেরেছেন? আমরা যখন একটা জিনিস শিখি তখন আমাদের কষ্ট। কালকে একটা ছেলে মেসেজ দিয়েছে, এরকম মেসেজ আমি কখনো পাইনি। হ্যাঁ, জানি না সে ক্লাসে আছে নাকি, সব বলে ক্লাস করে। অ্যাকাউন্টিং, আমি বলি যে অ্যাকাউন্টিং যদি আমাদের এখানে না শিখতে পারেন তাহলে আপনি অ্যাকাউন্টিং কোথাও শিখতে পারবেন না, এটা গ্যারেন্টি দিয়ে বলি। কারণ বিগত দিনগুলোতে অসংখ্য স্টুডেন্টকে পড়াইছি, ফ্রি ক্লাস দেখে গুচ্ছতে 33 পেয়েছে, 34 পেয়েছে, 33.75 পেয়েছে। ফ্রি ক্লাস দেখে ঢাবিতে 11 পেয়েছে, 12 পেয়েছে। তো সেই জায়গা থেকে বলি, ফ্রি ক্লাস দেখে, এটা পেড ব্যাচে তো আরো বেশি পাচ্ছেন ভাইয়া। তো সে ছেলে মেসেজ দিল, ভাই অ্যাকাউন্টিং ভালো লাগে না, পড়তে বসলে খারাপ লাগে, ভালো লাগে না, কি করব এখন? ভাই তোমার অ্যাকাউন্টিং পড়তে ভালো লাগে না, আমি তোমাকে কি করব? কঠিন লাগে ভাই, তোমাকে তো পড়তে হবে। কয় ঘন্টা সময় দিয়েছেন আপনি বলেন? আপনার কাছে কঠিন লাগতে পারে, আপনার কাছে কঠিন লাগতে পারে ভাইয়া, সময় দেন ভাইয়া। সময় না দিলে তো ভাই হবে না, সময় দিতে হবে। সময়টা এইভাবে দেন, সিস্টেমেটিক ওয়েতে দেন। আপনাকে 80টা প্রশ্ন সলভ করতে হবে না। কারণ দেখবেন 80টা যদি প্রশ্ন দেয়া থাকে মেডিসিন বইতে, 80টা প্রশ্নের মধ্যে দেখবেন 20টা প্রশ্ন ইউনিক প্রশ্ন পাবেন, আর ওই 20টা প্রশ্নেরই সংখ্যা মংখ্যা চেঞ্জ করে বারবার এসে 80টা প্রশ্ন হয়েছে। তা আপনি ওই 20টাতে ফোকাস দেন ভাইয়া। 20টা প্রশ্ন যখন আপনি শিখবেন, চিন্তা করেন এই 20টা প্রশ্ন কেন হলো, কিভাবে হলো, কোন সেন্স থেকে হলো, এই চিন্তা করে আপনি সলভ করতে পারছেন। দেন ওই 20টা প্রশ্ন আপনি 2-3 বার করে সলভ করেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার অবস্থা ভালো হয়ে গেছে। অ্যাকাউন্টিং এর জন্য একটা টাইম রাখেন, এভরি সাবজেক্টের জন্য। অ্যাকাউন্টিং ভাইয়া আমি 3 ঘন্টা পড়বো দিনে, ভালো কথা। একসাথে 2 ঘন্টা রাখেন, একসাথে 1 ঘন্টা রাখেন, রেখে কি করবেন? সেইভাবে আপনি টাইম ভাগ করে পড়েন। 2 ঘন্টাতে যদি 10টা প্রশ্ন সমাধান হয় একটা নতুন চ্যাপ্টারে, সেটাই তো আলহামদুলিল্লাহ। পরে যখন রিভিশন দিবেন দেখবেন টাইম কমে আসবে। আপনি যদি শিখতে পারেন দেখবেন টাইম কমে আসবে। অটোমেটিক্যালি আপনি যখন ধারাটা ধরে ফেলতে পারবেন দেখবেন সময় কম লাগছে। আর আপনি যখন বিচ্ছিন্নভাবে প্র্যাকটিস করবেন এলোমেলো, মাথা খারাপ হয়ে যাবে ভাইয়া। বুঝতে পেরেছেন? যাই হোক, ওকে, তো সিস্টেমেটিকে আগাইতে হবে, ঠিক আছে? পরের একটা প্রশ্ন আমরা দেখি। হ্যাঁ, এই যে আরেকটা প্রশ্ন আসছে, দেখছেন ঢাবিতে একই প্রশ্ন ভাইয়া বারবার আসছে, বারবার আসছে। দেখেন কি বলেছে, কি বলেছে আগে প্রশ্নে কি চাচ্ছে সেটা দেখেন। কি বলেছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। কি বলেছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। এখন ভাইয়া আপনি একটু চিন্তা করেন তো, বিক্রয়যোগ্য, আপনি যখন 2-3টা প্রশ্ন সমাধান করে ফেলবেন, 2টা সূত্রই আপনার মাথায় সেট হয়ে যাবে না? সূত্র নম্বর 1 প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়, সূত্র নম্বর 2 সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। তখন আপনি মাথা দিয়ে কল্পনা করতে পারবেন যে কোন সূত্র ইউজ হবে, কোন সূত্র ইউজ হবে না। আমরা যদি এটা দেখি তাহলে দেখি তো, প্রারম্ভিক মজুদ দেয়া আছে, আছে না? আছে। ক্রয় দেয়া আছে, কি দেয়া আছে? ক্রয় দেয়া আছে। ভাইয়া প্রারম্ভিক মজুদ দেয়া আছে, ক্রয় দেয়া আছে, তার মানে সুখবর আমার জন্য, 1 নাম্বার সূত্র দিয়ে আমার অঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? প্রারম্ভিক মজুদ দেয়া আছে আর ক্রয় দেয়া আছে, তার মানে 1 নাম্বার সূত্র দিয়ে তো আমার অঙ্ক হয়ে যাচ্ছে। প্রারম্ভিক মজুদ আর ক্রয় মানে কি? ক্রয়কৃত পণ্যের ব্যয়ের মধ্যে থাকে, তার মানে কৃত পণ্যের ব্যয়ের কিছু জিনিস দেয়া আছে, তার মানে 1 নম্বর সূত্র দিয়ে আমার অঙ্ক হয়ে যাচ্ছে। এবার দেখেন সমাধান করেন। তাহলে প্রারম্ভিক মজুদ দেয়া আছে কত? 15,000 টাকা, প্লাস ক্রয় দেয়া আছে কত? ক্রয় দেয়া আছে 60,000 টাকা। ওকে, এবার আবার ফেরত দেয়া আছে, তাহলে ফেরত থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তারপরে কি দেয়া আছে? আন্তঃপরিবহন মানে ক্রয় সংক্রান্ত খরচ, সেটা কত দেয়া আছে? 5,000 টাকা। আর কি কিছু দেয়া আছে ভাইয়া? আর দেয়া আছে দেখি, হিসাবকাল শেষে 10,000 টাকার পণ্য হাতে আছে, তার মানে এটা সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ তো ভাইয়া দরকার নাই আমার, সমাপনী মজুদ আমার দরকার আছে? সমাপনী মজুদ আমার দরকার নাই, কারণ সমাপনী মজুদ তো 2 নম্বর সূত্রে পড়ে, এটা তো আমার দরকার নাই, কারণ বিক্রিত পণ্যের ব্যয় দেয়া নাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে কত? 75,000 মাইনাস 2,000 প্লাস 5,000, তাহলে কত হয় ভাইয়া দেখি তো? এটা থেকে এটা বাদ দিলে 73 আর 5-এ 78,000 টাকা। এই যে হয়ে গেল ভাইয়া, 1 নম্বর সূত্র দিয়ে আমার অঙ্ক হয়ে গেল। এই যে গ নম্বরে উত্তর পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন সবাই? ভাইয়া বলেন।
সবাই বুঝতে পেরেছি? বলেন। সবাই বুঝতে পেরেছি? বলেন। ক্লিয়ার কিনা বলেন। তাহলে এই যে দেখেন, হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে বিক্রয়যোগ্য নিয়ে আমাদের কি কোনো ঝামেলা হবে? বিক্রয়যোগ্য নিয়ে আমার মনে হয় কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার আসি আমরা, দেখি তো কি বলেছে আমাদের। এবার বলেছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে কি ভাইয়া? বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে বিক্রিত পণ্যের ব্যয়। আবার যদি বলে, শুধু যদি বলে ক্রয় মূল্য, কি বলে? শুধু যদি বলে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য মানেও হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় মূল্যের আরেকটা নাম কি? ক্রয় মূল্যের আরেকটা নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মনে থাকবে। কিন্তু যদি আবার বলে ক্রয়, কি যদি বলে ক্রয়, ক্রয় মানে কিন্তু আবার কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় না। ক্রয় আলাদা জিনিস আর ক্রয় মূল্য আলাদা জিনিস। আপনি যখন পণ্য ক্রয়, এটা মানে হচ্ছে ক্রয়, ওকে, যেটা কৃত পণ্যের ব্যয়ের মধ্যে থাকে। আর যদি আপনাকে বলে ক্রয় মূল্য, কি বলে ভাইয়া? ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য মানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়। এটা একটু সুন্দর করে নোট করে রাখেন। বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা নাম কি? ক্রয় মূল্য। আর বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানেও হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ক্রয় হচ্ছে আলাদা জিনিস, ক্রয় মূল্য হচ্ছে আলাদা জিনিস, মনে থাকবে সবার? বলেন। আচ্ছা, তাহলে এবার দেখেন, এবার দেখেন ভাইয়া আমার প্রশ্নে এবার কি বলেছে? আমার প্রশ্নে কিন্তু এবার বলেছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় কত। এবার কিন্তু বিক্রয়যোগ্য বলেনি, এবার কি বলেছে? এবার বলেছে বিক্রিত পণ্যের ব্যয় কত। ভাইয়া এখন একটু চিন্তা করেন তো, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমি দুইটা সূত্র শিখাইছিলাম। নাম্বার 1 কি বলেছিলাম? মুনাফা যদি থাকে, কি থাকে? মুনাফা যদি থাকে। ভাইয়া এই প্রশ্নে কি কোথাও মুনাফা দেয়া আছে বলেন তো? এই প্রশ্নে কি মুনাফা দেয়া আছে? এই প্রশ্নে মুনাফা দেয়া নাই, তার মানে মুনাফার সূত্র এই প্রশ্নে আমার ব্যবহার হবে না। তাহলে মুনাফা যদি না দেয়া থাকে তাহলে কি সূত্র শিখাইছিলাম ভাইয়া? আমি শিখাইছিলাম প্রারম্ভিক মজুদ কত? 60,000 টাকা প্লাস ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে কৃত পণ্যের ব্যয়, সেটা কত ভাইয়া? 3,80,000 টাকা। ওকে, আর দেখেন মাইনাস হচ্ছে আমার কি? মাইনাস হচ্ছে সমাপনী মজুদ, সেটা কত? 50,000 টাকা। ওকে, তাহলে এই দুইটা যোগ করলে আমার হয় হচ্ছে 4,40,000 টাকা। 4,40,000 থেকে আমি যখন 50 বাদ দিব তখন থাকবে 3,90,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। বিক্রিত পণ্যের ব্যয়ের কিন্তু আমি আপনাকে দুইটা সূত্র দিয়েছিলাম, একটি মুনাফা থাকলে আরেকটা মুনাফা না থাকলে। তাহলে এই প্রশ্নে যেহেতু মুনাফা নাই, তাহলে আমার অল্টারনেটিভ যে সূত্রটা সেটা পড়বে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে আমি কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব, যেটা অপশন নাম্বার গ তে আছে। বলেন, বুঝতে পেরেছেন? ওকে, শোনেন, অ্যাকাউন্টিং ক্লাস যেভাবে আপনাদেরকে সাজানো গোছানো স্টেপ বাই স্টেপ করাই, আপনি অনলাইন প্লাস অফলাইনে খুব কমই পাবেন। বুঝতে পেরেছেন? এরপরেও যদি শিখতে না পারেন তাহলে হচ্ছে ব্যর্থতা আপনারও, ব্যর্থতা আমারও। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, কি বলতে চাচ্ছি বোঝার ট্রাই করেন, না বুঝতে পারলে প্রশ্ন করেন। ওকে, তাহলে আপনি অ্যাকাউন্টিং পারবেন। কারণ আমি যেভাবে সাজায়ে গোছায়ে স্লাইড তৈরি করে শিখাই, এত অ্যানালাইসিস, এত গবেষণা, এত স্লাইড কেউ করে না। আমি সারা রাত জেগে কতগুলো প্রশ্ন দেখাবো, যতগুলো প্রশ্ন দেখাইলে সব প্রশ্ন কাভার হবে ইম্পর্টেন্ট। স্লাইডে যা থাকে এগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট, বুঝছেন? এগুলো করার নিজ হাতে করি, স্লাইডের লোক আছে, তারপরে এগুলো নিজ হাতে তুলে দিই, তুলে দিয়ে তারপর স্লাইডের লোককে পাঠাই যে একটু ডিজাইন কালার মালার দিবে। বুঝতে পেরেছেন? তো স্টেপ বাই স্টেপ একবারে সবকিছু ক্লাস সাজায়ে একবারে সাজানো গোছানো ক্লাস। এই সাজানো গোছানো ক্লাস আপনি অফলাইনে পাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ অফলাইনে কোচিংয়ের শিটগুলো এলোমেলো থাকে, আমরাও তো কোচিংয়ে ক্লাস নিই। আর অনলাইনে এত পড়াশোনা, এত অ্যানালাইসিস করে কাউকে ক্লাস নিতে দেখিনি ভাইয়া। বুঝতে পেরেছেন? তো এই কারণে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, আগের স্লাইডের ম্যাথ এখন কেন বুঝাবো বলেন তো? আমি পরের স্লাইডের ম্যাথ আমার হয়ে যাচ্ছে, আপনি এখন প্রশ্ন করছেন আগের স্লাইডের ম্যাথ বোঝান। কেমন প্রশ্ন হইল ভাই বলেন তো? পরে প্রশ্ন করবেন এটা, ঠিক আছে? এবার দেখেন, ওটা পরে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি করে দেব, সমস্যা নাই। আচ্ছা দেখেন,
এবার আমরা শিখবো মুনাফার হার। সুন্দর করে নোট করেন, লিখেন যে মুনাফার হার। ওকে, এবার আমরা অঙ্ক শিখবো মুনাফার হার সংশ্লিষ্ট। কি শিখবো ভাইয়া? মুনাফার হার সংশ্লিষ্ট জিনিস শিখবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শিখবো মুনাফার হার শিখবো, পরে আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি, ক্লাস শেষ হোক সমস্যার সমাধান করে দেব। ঠিক আছে, মুনাফার হার। এবার আমরা শিখবো মুনাফার হার। দেখেন, এখন দেখেন মুনাফার হারের মধ্যে বেশ কিছু হার নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, মুনাফার হারের মধ্যে যে হারগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে 16.67%, 20%, 25%, 33.33%, 50% আর 100%। এই ধারাটা কি মনে থাকবে আমাদের? বলেন তো, বলেন, সবার কি এই ধারাটা মনে থাকবে? বলেন, সবার কি এই ধারাটা মনে থাকবে ভাইয়া? বলেন তো, বলেন। হ্যাঁ, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মুনাফা। এই ধারাটা কি সবার মনে থাকবে? বলেন। এই যে কিছু পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজগুলো পরীক্ষায় আমাদের বেশি আসে, এই পার্সেন্টেজগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। তো এই পার্সেন্টেজগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো 5 সেকেন্ডের মধ্যে। আর যদি মনে না রাখতে পারি তাহলে সেটাও বের করার নিয়ম আছে। তো আমরা দুইটাই শিখবো, আমরা দুইটাই শিখবো। ঠিক আছে, আমরা দুইটাই শিখবো, কোনো টেনশন নাই। দেখেন, তো আমরা প্রথমে শিখবো যেটা দিয়ে খুব সহজে উত্তর করা যায়, সেটা আমরা শেখার ট্রাই করি। ঠিক আছে, সেটা দেখেন, আমরা এখানে লিখবো, প্রথমে লিখবো বিক্রয় মূল্য। কি লিখবো ভাইয়া? এখানে আমরা লিখবো বিক্রয় মূল্য, আর এখানে আমরা লিখবো বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, মোট ব্যয় বা ব্যয়। সুন্দর করে এটা লিখেন তো ভাইয়া, সুন্দর করে এই জিনিসটা লিখেন, সুন্দর করে এই জিনিসটা লিখেন। ঠিক আছে, সুন্দর করে এই জিনিসটা একটু লিখেন। এখানে আমরা কি লিখেছি ভাইয়া? এখানে আমরা লিখেছি বিক্রয় মূল্য, আর এখানে কি লিখেছি? বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, মোট ব্যয় বা ব্যয় লেখা হয়েছে সবার। বলেন, ঠিক আছে? এখন দেখেন, বিক্রয় মূল্যের উপরে, কার উপরে? বিক্রয় মূল্যের উপরে যখন মুনাফার হার বলবে 16.67%, এটি বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যের উপরে হয়ে যাবে 20%। কেন ভাইয়া? দেখেন তো, 16.67 পরে কি আছে? 20 আছে। ঠিক আছে, সে কারণে এটা হয়ে যাবে 20%। মনে রাখবেন, মুনাফার হার বিক্রয় মূল্যের উপরে কি হয়? কম হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কি হয়? বেশি হয়। ওকে, এখন দেখেন, আপনার যখন বলবে তাহলে অপোজিট হবে। যখন আপনার বলবে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20%, তখন সেটা বিক্রয় মূল্যের উপরে কত হয়ে যাবে? কম হয়ে যাবে। আমি কি বলেছি? বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ সবসময় কি হয়? কম হয়। আর এর উপরে কি হয় ভাইয়া? বেশি হয়। এখন আপনাকে যদি প্রশ্নে বলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% হলে বিক্রয়ের উপরে কত? বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20%, কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তাহলে বিক্রয় মূল্যের উপরে কি বলেছি? কম হবে। ভাইয়া 20-এর কমের মান কত বলেন তো? 20-এর কমের মান হচ্ছে 16.67, সেজন্য এটা হবে 16.67। আপনাকে যদি বলে বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার 16.67, কার উপরে? বিক্রয় মূল্যের উপরে দেয়া আছে, দিয়ে যদি বলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কত, তাহলে ভাই বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে বলেছে, ব্যয়ের উপরে মুনাফার হার সব সময় বেশি হয়। তাহলে 16-এর বেশি কত ভাইয়া? 16-এর বেশি হচ্ছে 20, তাহলে হবে 20। এবার ধরেন বিক্রয় মূল্যের উপরে বলেছে 20%,
তাহলে আপনাকে যদি বলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কত, ভাইয়া বিক্রয় মূল্যের উপরে 20%, তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার কি হয়, বেশি হয়। ভাইয়া 20-এর বেশি কত, 20-এর বেশি হচ্ছে 25, কত হবে তাহলে এখানে 25 হবে। ক্লিয়ার ভাইয়া, সবাই বুঝছেন? বিক্রয় মূল্যের উপরে যখন 25% বলবে তাহলে সেটা এর উপরে কত হবে ভাইয়া, 25-এর বেশি কত ভাইয়া, 25-এর বেশি হচ্ছে 33.33। এখানে যখন আপনাকে বলবে 33.33%, তাহলে ভাইয়া 33-এর বেশি কত, 50%, এটা হবে 50%। এখানে যখন আপনাকে বলবে 50%, তাহলে ব্যয়ের উপরে কত হবে ভাইয়া, ব্যয়ের উপরে হবে 100%। সবাই কি বুঝতে পেরেছেন? এই ধারাটা কি মনে রাখা লাগবে, এই ধারাটা কি মনে রাখা লাগবে বলেন, এই ধারাটা কি মনে থাকবে বলেন তো? ধারাবাহিকভাবে পার্সেন্টেজ গেল না কেন স্যার? কিসের ধারাবাহিকভাবে পার্সেন্টেজ যাবে ভাই? প্রশ্ন করলে প্রশ্নের একটু মানসম্মত প্রশ্ন কইরেন, হ্যাঁ, প্রশ্ন করলে একটু মানসম্মত প্রশ্ন কইরেন, হ্যাঁ। ধারাবাহিকভাবে কেন গেল না, তাই না? এটা অঙ্ক করেছি, অঙ্ক করে মান বের হয়েছে, অঙ্ক করে মান বের হয়েছে। এখন আপনি যদি বলেন যে অঙ্ক করে মান কেন 30 হইল না, কেন 40 হইল না, তাহলে তো হইল না, তাই না? আমি আপনাকে দেখাচ্ছি যে অঙ্ক করলে কিভাবে মান বের হয়, সেটাও দেখাবো। ওকে, আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন সবাই বলেন? এখন দেখেন, যদি আমার মনে না থাকে, পরীক্ষার হলে আমি ভুলে গেছি, আপনার মনে থাকবে, টেনশন না, আমি মনে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। এখন সাপোজ পরীক্ষার হলে আপনি ভুলে গেছেন, ওকে, পরীক্ষার হলে আপনি ভুলে গেছেন, তাহলে পরীক্ষার হলে আপনি ভুলে গেলে কি করবেন ভাইয়া? সাপোজ পরীক্ষার চাপে আপনি ভুলে গেছেন, আপনার মাথা কাজ করছে না, ঠিক আছে? পরীক্ষার হলে আপনি ভুলে গেছেন, আপনার কি করছে না, মাথা কাজ করছে না, তাহলে আমি কিভাবে এটা বের করব সেটা আমরা শিখব, ঠিক আছে? দেখি, যদি মনে থাকে আলহামদুলিল্লাহ। দেখেন, যদি আপনাকে বলে বিক্রয় মূল্যের উপরে 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কত, তাহলে আপনি কি জানেন ব্যয়ের উপরে কত? ভাই ব্যয় আছে, ক্রয় মূল্য মানে ব্যয়, উৎপাদন ব্যয় মানে ব্যয়, মোট ব্যয় মানে ব্যয়, আর ব্যয় মানে তো ব্যয়। মনে রাখবেন ব্যয়ের উপরে পার্সেন্টেজ বেশি, ব্যয়ের উপরে পার্সেন্টেজ বেশি, তাহলে 20-এর পরের পার্সেন্টেজটা কত, 25% হয়ে গেল। মনে রাখার টেকনিক। এখন ভুলে গেছেন, সাপোজ পরীক্ষার হলে একটা প্রশ্ন আসছে, এটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, পরীক্ষার হলে আপনি ভুলে গেছেন, পরীক্ষার হলে আপনি ভুলে গেছেন সাপোজ, ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে আমি ভুলে গেছি, তাহলে কি করব ভাইয়া? দেখি আগে মুখস্থ করে আমি পারি কিনা টেকনিক্যালি, সেটা আগে দেখি, তারপরে দেখবো যে আমি পরীক্ষার হলে ভুলে গেল আমি কিভাবে বের করতে পারবো। ওকে, দেখেন বলেছে ক্রয় মূল্যের উপরে, ভাইয়া ক্রয় মূল্য মানে কি? ব্যয় না ভাইয়া? ক্রয় মূল্য কি? ক্রয় করলে টাকা চলে যায়, দ্যাট মিন্স ব্যয়ের উপরে বলেছে কত, 25, ব্যয়ের উপরে 25, তাহলে জানতে চাচ্ছে কি বিক্রয় মূল্যের উপরে কত, তাহলে বিক্রয় মূল্যের উপরে কি হয়, কম হয়। ভাইয়া 25-এর কম কত, 25-এর কম হচ্ছে 20, এই যে উত্তর হয়ে গেল 20, বুঝছেন? কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই যে একজন উত্তর করে দিল, মাহবুবা আক্তার বলল যে 33%। ভাই 33% হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপরে সবসময় কম হয়, বিক্রয় মূল্যের উপরে কি হয়, বিক্রয় মূল্যের উপরে কম হয়, কম হয়, ব্যয়ের উপরে বেশি হয়, বারবার বলছি না? তো এখানে ক্রয় মূল্যের উপরে 25 বলেছে, জানতে চাচ্ছে বিক্রয় মূল্যের উপরে কত, তার মানে 25-এর কম হবে, বিক্রয় মূল্যের উপরে কম হয়, তাহলে বিক্রয় মূল্যের উপরে 25-এর কম কত ভাই, 25-এর কম 20, তাহলে উত্তর হচ্ছে 20%। ক্লিয়ার? আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্লার তো হবেই, আপনাদের জনপ্রিয় শিক্ষক বাংলা শিক্ষক ক্লাসে আসছে, এখন ব্লার হয়ে সমস্ত আকর্ষণ ওনার দিকে চলে গেছে, সে কারণে বোর্ড ব্লার হয়ে যাচ্ছে, আমাকে আর দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছেন? তাহলে দেখি, তাহলে এইভাবে আমাদের সুন্দর করে আমরা করতে পারবো। এখন আপনার ভাইয়া খুব কনফিউশন, কেউ না কেউ তো এই প্রশ্নের উত্তর ভুল করে আসবে, তাই না? এখন আপনি ভুলে গেছেন ভাইয়া, হ্যাঁ আপনি ভুলে গেছেন। এবার দেখি ভুলে গেলে আমরা কি করব ভাইয়া, ভুলে গেলে আমরা কি করব দেখি, ভুলে গেলে আমরা কি করব দেখেন, ক্রয় মূল্যের উপরে 25%, কি বলেছে? ক্রয় মূল্যের উপরে 25%, কার উপরে পার্সেন্ট দেয়া আছে ভাইয়া, কার উপরে পার্সেন্ট দেয়া আছে? ক্রয় মূল্যের উপরে দেয়া আছে, কার উপরে?
ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ দেয়া আছে। মনে রাখবেন, যার উপরে পার্সেন্ট দেয়া থাকে তার মান 100, যার উপরে পার্সেন্ট দেয়া থাকে তার মান 100। ক্লিয়ার ভাইয়া? যার উপরে পার্সেন্ট দেয়া থাকে তার মান 100। ঘটনা এটা না, ঘটনা আপনি বিবাহিত। হ্যাঁ, ধরেন আপনার স্যারের উপরে, হ্যাঁ, হাসনাত স্যারের উপরে পার্সেন্টেজ দেয়া আছে, তাহলে হাসনাত স্যারের মান কত হবে বলেন? বলেছে হাসনাত স্যারের ওপর 25%, তাহলে হাসনাত স্যারের মান কত হবে বলেন? তাহলে হাসনাত স্যারের মান হবে কত? হাসনাত স্যারের মান হবে 100। ঠিক আছে? যদি বলে আপনার শ্বশুরের উপরে পার্সেন্টেজ, আপনার শ্বশুরের মান হবে 100। ক্লিয়ার? আচ্ছা, নাউজুবিল্লাহ না? তাহলে হাসনাত স্যারের উপরে যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে স্যারের মান হবে 100। যদি বলে প্রশ্নে ধরেন আসছে, ঠিক আছে, হাসনাত স্যার এভাবে আসছে, হাসনাত স্যার তার বউয়ের বয়সের চেয়ে 20% বেশি বয়স হলে হাসনাত স্যারের বয়স কত বলেন? তাহলে বলেন কি হবে বলেন? এখানে কি হবে এটা বলেন? হাসনাত স্যার তার বউয়ের বয়সের চেয়ে 20% বেশি, তাহলে বলেন এখানে পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে বলেন? বলেন তার উপরে কার উপরে পার্সেন্টেজ দেয়া আছে বলেন? এখন পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে? হাসনাত স্যার তার বউয়ের বয়সের চেয়ে 20% বেশি, মানে আমাদের শ্রদ্ধেয় ভাবি সামনে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, স্যার কি আছে না পালাইলো বলেন? স্যার তো থাকার কথা না, এখন মনে পালাইছে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের ভাবির মান হচ্ছে 100 কিন্তু এখানে। ঠিক আছে? আমাদের ভাবির মান কিন্তু 100। তো ঘটনাটা হচ্ছে এরকম। ঠিক আছে? এখন স্যার মনে হয় পালাইছে। ঠিক আছে? তাহলে দেখেন এবার তাহলে ঘটনা হচ্ছে এইরকম, এখানে বলেছে ক্রয় মূল্যের উপরে 25% মুনাফা। দ্যাট মিনস কার উপরে মুনাফা ভাইয়া? ক্রয় মূল্যের উপরে মুনাফা হচ্ছে 100, তার মানে ক্রয় মূল্যের মান হচ্ছে 100। মুনাফা কত ভাইয়া? মুনাফা কত? মুনাফা হচ্ছে 25। আমরা ক্লাসে ফিরে আসি আবার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসে চলে আসি, স্যার পালাই না। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে মুনাফা হচ্ছে 25। এখন বলেছে বিক্রয় মূল্যের উপরে মুনাফা কত ভাইয়া? বিক্রয় মূল্যের উপরে মুনাফা, তাহলে মেন সূত্র আমার কি জানেন? আমার মেন সূত্র হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফা। বিক্রয় মূল্যের উপর মুনাফা। কি মুনাফা ভাইয়া? ওপর মুনাফা। মুনাফাটা কই থাকবে? মুনাফাটা থাকবে ওপরে। মুনাফা থাকবে কোথায়? ওপরে। কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। কার উপরে? বিক্রয় মূল্যের উপরে ইনটু 100, যেহেতু হার বলেছে সে কারণে। তাহলে এটা হচ্ছে আমার সূত্র, এই সূত্র দিয়ে আমরা বের করব। তাহলে দেখেন তো মুনাফা দেয়া আছে কত? মুনাফা দেয়া আছে 25। এখন ভাইয়া বিক্রয় মূল্য তো দেয়া নাই ভাইয়া, মনে রাখবেন বিক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়? বিক্রয় মূল্য বের করতে হলে যোগ করতে হয়। কি করতে হয় ভাইয়া? যোগ করতে হয়। মনে থাকবে, বিক্রয় মূল্য বের করতে হলে যোগ করতে হয়। বিক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়? মান সম্মান থাকলো না, আজ বিয়ে করতে বলে মানুষ এমন করতে পারে? না 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 স্যার, কি বলেন? না, বিয়ে করলে আরো বেশি করতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমার বিক্রয় মূল্য বের করতে হলে যোগ করতে হয়। মনে রাখবেন কেন ভাইয়া? এই যে বিক্রয় মূল্য লাগবে, বিক্রয় মূল্য কত? 125 ইন্টু 100। তাহলে এই যে 25 দিয়ে 125কে কাটলে 5 বার যায়, 5 দিয়ে 100কে কাটলে 20 বার যায়। দ্যাট মিনস 20%। মিলেছে? মিলেছে? মুখস্থর সাথে কি মিললো ভাইয়া? মুখস্থর সাথে মিললো? আপনি যেখানেই পড়তে যান আপনাকে ওই চার ধরাই দিয়ে বলবে যে তুমি মুখস্থ করে নাও। বাজারের যত ভালো বই আছে আপনাকে বলবে তুমি মুখস্থ করে নাও ভাইয়া। কিন্তু কেন হলো না হলো আপনি যদি ভুলেও যান তাহলে বের করার সিস্টেমও আমি শিখাই দিলাম। বুঝতে পেরেছেন? বের করার সিস্টেমও আমি শিখাই দিলাম। আমি জানি আপনারা বুঝেননি, আরো একবার বলি, আরেকবার বলি। ঠিক আছে? দেখি, আরেকবার বলি আমি। ঠিক আছে? আমি আরেকবার বলি, দেখেন, আমি আরেকবার বলি। দেখেন কি বলেছে ভাইয়া? বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত? কি বলেছে? বিক্রয় মূল্যের ওপর মুনাফা। বিক্রয় মূল্যের ওপর মুনাফা। ওপরে থাকবে মুনাফা। ওপরে থাকবে কি ভাইয়া? ওপরে থাকবে মুনাফা। কার উপরে ভাইয়া? বিক্রয় মূল্যের উপরে। তার মানে বিক্রয় মূল্য নিচে। তার মানে বিক্রয় মূল্য নিচে, ওপরে কি? মুনাফা। কি বলেছে? হার কত? হার মানে
100 দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমার মেন সূত্র। কি সূত্র ভাইয়া? এটা হচ্ছে আমার মেন সূত্র। মানে এই সূত্র দিয়ে আমার অঙ্কের মান বের হবে, এই সূত্র দিয়ে আমার অঙ্কের মান বের হবে। ওকে, এখন দেখি আমরা, বলেছে ক্রয় মূল্যের উপরে 25%, তার মানে ক্রয় মূল্য কত? 100, 25% কি? মুনাফা, তার মানে মুনাফা 25। এখন তাহলে আমরা দেখি তো, মুনাফার মান বসাই 25। ভাইয়া অঙ্ক করতে তো বিক্রয় মূল্য লাগবে। ভাইয়া মনে রাখবেন, বিক্রয় মূল্য বের করতে হলে যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে দেখেন, এই যে 100 আর 25-এ কত হয়? 125। দ্যাট মিনস বিক্রয় মূল্যের মান 125 ইন্টু 100। ক্যালকুলেট করেন, 5 25-এ 125, 5 20-এ 100, তার মানে 20%। বুঝছেন? বলেন। বলেন। এই আর এক্সট্রা কথা নাই, ক্লাস করেন সুন্দর করে। বুঝতে পেরেছেন ভাই? সবাই কি বুঝছেন? যদি আমরা ভুলেও যাই তাহলে কি বের করতে পারবো? আমরা যদি ভুলে যাই তাহলে কি বের করতে পারবো? দুইভাবেই বের করতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। দেখেন আরেকটা জিনিস বলি, দেখেন আপনাকে বলেছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 50% হলে ক্রয় মূল্যের উপর কত? কি হবে বলেন? কি হবে বলেন? কি হবে বলেন? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বলেছে 50%, জানতে চাচ্ছে ক্রয় মূল্যের উপর কত। ভাইয়া ক্রয় মূল্যের উপরে কি হয়? ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয়ের উপরে কি হয়? বেশি হয়। তাহলে 50-এর বেশিটা কত? 50-এর বেশি হচ্ছে 100। এরপরেও যদি না বুঝেন তাহলে আর কি করবো ভাই? 100। ভেরি গুড। এই যে কবিরুল ইসলাম কাম সেরে দিয়েছে, কবিরুল ইসলাম এবং মাহবুবা আক্তার দুইজনই কাজ ছেড়ে দিয়েছে। বারবার বলছি ক্রয় মূল্য, ভাই ক্রয় মূল্য মানে ব্যয়, ক্রয় মূল্য মানে ব্যয়, ব্যয়ের ওপরে বেশি হয়। বতে ব্যয়, বতে বেশি, তারপরেও যদি না মনে রাখেন তাহলে কি করব বলেন? বতে ব্যয়, বতে বেশি, তাই না? আর বিক্রয় মূল্য হচ্ছে আয়, আয়, আয় মানে কম, আয় মানে কম, আয়ের ওপরে কি হয়? কম হয়। বুঝতে পেরেছেন? বলেন। এরপরে না বুঝলে কি করতে হবে? ইন্তেকাল করতে হবে। হ্যাঁ দেখেন ভালো করে বুঝেন, ঠিক আছে? এই যে আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সেই বছরের প্রশ্ন এটা, ঠিক আছে? দেখেন কি বলেছে, দেখেন নিট বিক্রয় মোট মুনাফার পরিমাণ যথাক্রমে এত টাকা হলে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত? ভাইয়া কিসের উপরে মুনাফার হার বলেছে? ক্রয় মূল্যের উপরে মুনাফার হার বলেছে, কিন্তু এবার কি অঙ্কে কোনো পার্সেন্টেজ দেয়া আছে? অঙ্কে কোনো পার্সেন্টেজ দেয়া নাই। অঙ্কে কি দেয়া আছে ভাইয়া? টাকা দেয়া আছে। টাকা দিয়ে টাকা থেকে কি বের করতে বলেছে? টাকা থেকে পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে কিভাবে করব? এটা হচ্ছে আরো সহজ, ঠিক আছে? এটা হচ্ছে আরো সহজ ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে আরো সহজ। ওকে, দেখেন ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত? মেন সূত্র লিখেন, মেন সূত্র। ওকে, যেভাবে করাই সেভাবে বোঝার ট্রাই করেন। ক্রয় মূল্যের ওপর মুনাফা, ওপর কে? মুনাফা। ওপরে কে থাকবে? ওপরে থাকবে মুনাফা, ঠিক আছে? ক্রয় মূল্যের উপরে হার কত মানে 100 দিয়ে গুণ করব। এবার আসেন মুনাফা, তাই না? প্রশ্নে 1000 টাকা, তাহলে বসান 6000 টাকা। এ অঙ্কে আর কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। কিন্তু প্রশ্নে কি ক্রয় মূল্য দেয়া আছে? প্রশ্নে বিক্রয় দেয়া আছে। কি দেয়া আছে? বিক্রয় দেয়া আছে। তাহলে বিক্রয় থেকে কত? বিক্রয় হচ্ছে 30,000। আর মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে কত টাকা? 6000। তাহলে মনে রাখবেন ক্রয় মূল্যের আরেকটা নাম কি ভাইয়া? ক্রয় মূল্যের আরেকটা নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বিয়োগ করতে হয়, কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এই অঙ্কে লাগবে শূন্য কাটেন, 6 দিয়ে 24 কে কাটলে 4 বার যায়, 4 দিয়ে 100 কে কাটলে 25 বার যায়, অর্থাৎ উত্তর হবে 25%। বলেন সবাই বুঝতে পেরেছেন? বলেন। নেট প্রবলেম হচ্ছে? কই আমি তো দেখতে পাচ্ছি। নেট প্রবলেম হচ্ছে নাকি আমার?
বুঝছি না তো, এখানে তো ঠিকই দেখতে পাচ্ছি নেট প্রবলেম। হ্যাঁ বলেন তো নেট প্রবলেম কিনা, কই এখনই কি নেট প্রবলেম করছে? আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা এটা আবার বলতে হবে তাই তো নাকি? আচ্ছা এটা আবার বলতে হবে, রাইট? আচ্ছা আবার বলি, দেখেন। আচ্ছা এটা আবার বলতে হবে, ঠিক আছে আমি দেখছি, আবার বলছি, সমস্যা নাই। দেখেন আমার প্রশ্নে চেয়েছে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত। আমার প্রশ্নে কি চেয়েছে ভাইয়া? আমার প্রশ্নে চেয়েছে হচ্ছে ক্রয় মূল্যের ওপর মুনাফা। কার ওপর? ক্রয় মূল্যের ওপর মুনাফা চেয়েছে। কার ওপর মুনাফা? ক্রয় মূল্যের ওপর মুনাফা। তাহলে ওপরে কে থাকবে? ওপরে থাকবে মুনাফা। নিচে কে থাকবে? নিচে থাকবে ক্রয় মূল্য। আর কি বলেছে? হার কত, তার মানে 100 দিয়ে গুণ লাগাবো। এটা হচ্ছে আমার মেন সূত্র। এটা কি সূত্র ভাইয়া? মেন সূত্র। এতটুকু কি বুঝতে পেরেছেন ভাইয়া? এতটুকু কি বুঝতে পেরেছেন বলেন? এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? একটু ইয়েস নো বলেন তো ভাইয়া। এটা যে আমার মেন সূত্র, এটা কি বুঝতে পেরেছেন সবাই? বলেন, কই কমেন্ট করেন দেখি। হ্যাঁ এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? ওকে ভেরি গুড। এবার আসি আমরা, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এবার মান বসাই। তাহলে ভাইয়া মুনাফা কি প্রশ্নে দেওয়া আছে? এই যে দেখেন মুনাফার পরিমাণ কত? ৬০০০ টাকা। কত টাকা? ৬০০০ টাকা। এখন ক্রয় মূল্য লাগবে তাই না? প্রশ্নে কি ক্রয় মূল্য দেওয়া আছে? না ভাইয়া প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া নাই, বিক্রয় দেওয়া আছে। প্রশ্নে কি দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে। কত টাকা বিক্রয় দেওয়া আছে? ৩০০০০ টাকা। আর কি দেওয়া আছে ভাইয়া? মুনাফা দেয়া আছে। কত টাকা মুনাফা দেয়া আছে? ৬০০০ টাকা। তাহলে মনে রাখবেন ভাইয়া ক্রয় মূল্যের অপর নামই কি? বিক্রিত পণ্যের ব্যয় না? ক্রয় মূল্যের অপর নামই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে যখন আপনি ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় বের করবেন তখন মুনাফাকে কাকে? মুনাফাকে বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে ৩০ থেকে ৬ বাদ দিলে কত হবে? ২৪ হবে। কত হবে? ২৪ হবে। তাহলে ক্রয় মূল্য কত? ২৪,০০০ টাকা। বসান, বসাইছেন, ইন্টু করেন ১০০ দিয়ে। এখন দেখেন ৩ শূন্য ৩ শূন্য কাটাকাটি হয়ে গেল। ৬ দিয়ে যদি ২৪কে কাটি, ৬এর ঘরের নামটা পড়েন, ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৪ বার গেল। ৪ দিয়ে যখন ১০০কে কাটবেন তখন কত হবে? ২৫ হবে। উত্তর কত? ২৫%। তাহলে এর চেয়ে কি সহজে আর শেখা যায় বলেন তো? এর থেকে কি আর সহজে শেখা যায় বলেন? সবাই কি বুঝতে পেরেছেন বলেন? বুঝিনি। কি ক্লিয়ার সবাই ভাইয়া বলেন তো? আচ্ছা তাহলে অঙ্কটা কিভাবে করব এটা কি বুঝতে পারছেন? ক্রয় মূল্যের উপরে মুনাফার হার। এখন ক্রয় মূল্যের উপরে মুনাফার হার বলেছে না, কিছু কিছু ছেলে মেয়ে এটা সূত্র মুখস্থ করবে, মুনাফা ভাগ ক্রয় মূল্য গুণন ১০০। মুখস্থ করার কি দরকার আছে বলেন তো? ক্রয় মূল্যের ওপর মুনাফার হার বলেই তো দিয়েছে, ওপরে মুনাফা নিচে ক্রয় মূল্য গুণন ১০০, তাই না ভাইয়া? মুখস্থ করার দরকার আছে? প্রশ্নেই তো বলে দেওয়া আছে সব, তাই না? প্রশ্নেই সব বলে দেওয়া আছে। আর এখানে আমাদের মান বসাইলে আমি দেখব যে আর বের করতে আমাদের কি কি লাগবে। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। ঠিক আছে দেখি। আচ্ছা দেখেন, এবার দেখেন, এবার একটা প্রশ্ন আমাদের দিয়েছে, সুন্দর একটা প্রশ্ন আমাদের দিয়েছে। এই প্রশ্নটা আমরা একটু সমাধান করার ট্রাই করি। তাহলে এখন আমাদেরকে এখান থেকে কি বলছে? নিচের তথ্য হতে, খুব ভালো করে বুঝবেন ভাইয়া, হ্যাঁ, নিচের তথ্য হতে সমাপনী মজুদ মাল নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে ভাইয়া বলেন তো? কি নির্ণয় করতে বলেছে? সমাপনী মজুদ মাল নির্ণয় করতে বলেছে। এখন আপনাকে আমি দুইটা সূত্র শিখাইছিলাম। সূত্র নম্বর 1, সূত্র নম্বর 1-এ ছিল প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়। কি ছিল? প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য। এটা ছিল না ভাইয়া? এটা তো ছিল। আর সূত্র নম্বর 2 ভাইয়া, সূত্র নম্বর 2-এ কি ছিল?
সমাপনী মজুদ কি ছিল ভাইয়া সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয় কি ছিল সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য রাইট এবং এই দুইটার সূত্রকে আমি কি সূত্র বলেছিলাম তাই না এখন আমাকে একটু কষ্ট করে বলেন তো আমার জানতে চাচ্ছে সমাপনী মজুদ তাহলে এই অঙ্ক সলভ করতে আমার কোন সূত্রের হেল্প নিতে হবে বলেন বলেন এই সূত্র মানে আমরা যদি এই মানটা বের করতে চাই তাহলে আমাকে কোন সূত্রের হেল্প নিতে হবে ভাইয়া বলেন তো বলেন কোন সূত্র থেকে এই মানটা বের হবে বলেন 2 নাম্বার সূত্র ভেরি গুড তাহলে দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট আপনাকে এভাবে প্রশ্ন দিয়ে দিল ভাই মুনাফার হার দেয়া আছে এত কিছু দেয়া আছে সমাপনী মজুদ বের করো আপনার মাথা অটোমেটিক্যালি ঘুরবে কেন ঘুরবে জানেন আমি যখন স্টুডেন্ট ছিলাম না আমার মাথাও ঘুরতো একবার দেখছি বলছে সমাপনী মজুদ বের করো একবার আবার বলবে প্রারম্ভিক মজুদ বের করো একবার বলবে ক্রয় বের করো একবার আবার বলবে মুনাফা বের করো একবার বলবে বিক্রিত পণ্যের ব্যয় বের করো একবার বলবে বিক্রয়যোগ্য বের করো তাহলে কি এলোমেলো একটা অবস্থা না ভাইয়া কোন সূত্র কখন ফেলবেন মাথা খারাপ সেজন্য ভাইয়া সিস্টেমে আগাবো আমি বলেছি না দুইটা কি সূত্র আছে এই দুইটা কি সূত্র মনে রাখলে আপনার কাজ হয়ে যাবে তাহলে দেখেন তাহলে আমাকে বের করতে বলেছে সমাপনী মজুদের মাল তার মানে আমাদের এই সূত্রটা ডেফিনেটলি কাজে লাগবে কারণ এই সূত্রে আমার কি আছে সমাপনী মজুদ আছে ক্লিয়ার তাহলে আমার সূত্র কোনটা এটা সূত্র তাহলে আমরা সমাপনী মজুদকে একপাশে রাখি তো ভাইয়া সমাপনী তাহলে বিক্রয়যোগ্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় এবার আমরা দেখি তো প্রশ্নে কি বিক্রয়যোগ্য পণ্যের মান দেয়া আছে ভাইয়া আমরা একটু দেখি তো ভাইয়া প্রশ্নে কি বিক্রয়যোগ্য পণ্যের মান দেয়া আছে আমরা একটু দেখি তো দেখেন প্রশ্নে কি বিক্রয়যোগ্য পণ্যের মান দেয়া আছে ভাইয়া প্রশ্নে বিক্রয়যোগ্য পণ্যের মান দেয়া নাই কিন্তু কি দেয়া আছে দেখেন তো প্রারম্ভিক মজুদ দেয়া আছে ক্রয় দেয়া আছে ক্রয় ফেরত দেয়া আছে তাহলে আমরা যদি এই সূত্রে যদি মান বসাই 1 নম্বর সূত্রে যদি মান বসাই তাহলে কি আমরা বিক্রয়যোগ্যটা পাবো না ভাইয়া দেখেন প্রারম্ভিক মজুদ আছে কত 1,60,000 টাকা প্লাস কৃত পণ্যের ব্যয় কি করে বের করে ভাইয়া এই যে দেখেন ক্রয় আছে না ক্রয় থেকে কি করব ক্রয় ফেরতকে বাদ দিয়ে দিব তাহলে 86 থেকে 4 বাদ দিলে কত হবে ভাইয়া 82 হবে না সমান কি বিক্রয়যোগ্য না ভাইয়া সমান কি ভাইয়া বিক্রয়যোগ্য তাহলে বিক্রয়যোগ্য সমান আমরা কত বলতে পারি এখানে 60 আর এখানে 18 তাহলে যোগ করতে হবে তাহলে হবে 2,42,000 টাকা ইলেকট্রিসিটি গেছে বলেন কি করব বলেন ক্লাসটা কেবল একটা লেভেলে যাচ্ছিল ইলেকট্রিসিটি গেল বলেন আজকে নেট প্রবলেমও করছে ইলেকট্রিসিটিও গেল বলেন কেমনে কি হবে বলেন কেমনে কি হবে বলেন আচ্ছা কি বার আজকে হচ্ছে বুধবার তাই না 10:15 বেজে গেছে আচ্ছা বুধবার আমরা হচ্ছে যেটা শিখছিলাম তো এটা হচ্ছে আমাদের লাস্ট নিয়ম ছিল আর কিছু থিওরি বাকি ছিল এটার উপরে তাহলে আরেকটা ক্লাস নিতে হবে ক্লাসটা আজকে শেষ করা জরুরি ছিল কিন্তু এটার উপরে আরেকটা ক্লাস নিতে হবে আচ্ছা কালকে কি বার আমি একটু দেখি একটু চেক করি দাঁড়ান কাল তো বাংলা ক্লাস আছে দাঁড়ান একটু ওয়েট করেন দাঁড়ান কালকে তো বাংলা ক্লাস আছে এক্সট্রা তাহলে কাল যদি বাংলা ক্লাস থাকে বৃহস্পতিবারে তো অনেকগুলো ক্লাস কেমন একটা ঝামেলা হইলো বলেন একটু মোটিভেশন দেন স্যার আচ্ছা শোনেন মোটিভেশন আসলে কিছু না হ্যাঁ না বাংলা ক্লাস আছে এক্সট্রা একটা বাংলা ক্লাস দেওয়া হয়েছে আপনাদের সপ্তাহে এখন 3টা করে বাংলা ক্লাস হবে
ঠিক আছে? আচ্ছা শোনেন, না কাল সকালে আমি পারবো না, আমার অফলাইন ব্যাচ আছে তো। আচ্ছা শোনেন, মোটিভেশন বলতে কি অ্যাকচুয়ালি? মোটিভেশন হচ্ছে আপনারা কিছু কিছু কাজ করছেন, এই কাজগুলো আসলে মানে আপনাদের জন্য ক্ষতিকর। আপনারা কিছু কিছু কাজ করছেন, সে কাজগুলো হচ্ছে আপনাদের জন্য ক্ষতিকর। যেমন কিছু কাজের মধ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক নিয়ে আমি একটা কথা বলি। হ্যাঁ, সুন্দর একটা কথা বলি প্রশ্ন ব্যাংক নিয়ে, কথাটা শোনেন, কাজে লাগবে। প্রশ্ন ব্যাংক সলভ। হ্যাঁ, প্রশ্ন ব্যাংক হচ্ছে দুই প্রকার। আমি এটা নিয়ে একটা লাইভ করতে চেয়েছিলাম, আসলে ক্লাসে তো কথা বলার সুযোগ হয় না, ক্লাসে যতক্ষণ আসি ততক্ষণই পড়াই। এখন দেখেন, প্রশ্ন ব্যাংক নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ। কিছু ছেলে মেয়ে আছে আপনাকে বলবে প্রশ্ন ব্যাংক সলভ করো, এবং আপনারা উঠে পড়ে লাগেন ব্যাখ্যা সহ প্রশ্ন ব্যাংক পড়ো। হ্যাঁ, একজনকে যেন পোস্ট করেছিল, বে নামে পোস্ট করেছে, আমি দেখেছিলাম। প্লাস প্রশ্ন ব্যাংক নিয়ে একটু খুবই উত্তেজনা চলছে। যখন প্রশ্ন ব্যাংকের একটু বিক্রি কমে যায় না, তখন একটা পক্ষ হাইপ তোলে প্রশ্ন ব্যাংক কেনার জন্য। দেখেন, প্রশ্ন ব্যাংক আমরা আপনাদেরকে একটা দিয়েছি না, একটা প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যা দেওয়া নাই। ব্যাখ্যা কি দিতে পারতাম না? অবশ্যই দিতে পারতাম। ব্যাখ্যা দেওয়ার কোনো ফ্যাক্ট ছিল না, ব্যাখ্যা সহ দিতে পারতাম। কিন্তু ছেলে মেয়ে তো সবাই প্রশ্ন ব্যাংক পড়ে, কিন্তু সবাই তো চান্স পায় না ভাইয়া। আপনাকে বলে যে প্রশ্ন ব্যাংক পড়তেই হবে, না হলে হবে না। প্রশ্ন ব্যাংক তো সবাই পড়ে ভাইয়া, কিন্তু সবাই চান্স পায় না। কেন?